2011 সালে মুক্তি পায় থর, যেটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি সিনেমা। এরপরে ধারাবাহিকভাবে মুক্তি পায় থরের আরও 3টি সিকুয়েল। সিনেমাতে অভিনয় রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, টম হিডলসন, নেটালি পোর্টম্যান সহ আরও বিখ্যাত কিছু তারকারা। অ্যান্ড হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিনেবিটস অ্যান্ড আমি জোসেফ। এই ভিডিওতে আমি 2011 সালে মুক্তি পাওয়া থর সিনেমাটিকে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা একটি স্থান দেখতে পাই, যে এটা হচ্ছে নিউ মেক্সিকো, যেখানে ছিল ডক্টর জিন ফস্টার, যে একজন অ্যাস্ট্রোফিজিশিয়ান, এবং তার সাথে রয়েছে ডক্টর এরিক এবং ডার্সিকে আমরা ওয়ান্ডাভিশন সিরিজে দেখেছিলাম। জেন সেখানে একটি ওয়ার্মহোল থিওরি নিয়ে কাজ করছিল। ওয়ার্মহোল থিওরি কি সেটা আমি একটু পরে বুঝিয়ে দিব। তবে কিছু সময় পরে আকাশে তারা একটি অদ্ভুত ফেনোমেনন লক্ষ্য করে, মানে আকাশের মধ্যে এক প্রকার আলো দেখতে পারে, এবং তারা সেটাকে ভালোমতো পর্যবেক্ষণ করার জন্য সামনে এগিয়ে যায়। আর সেই মুহূর্তে আকাশ থেকে এক প্রকারের ঘূর্ণিঝড়ের মতো একটা ফেনোমেনন নেমে আসে, এবং তাদের গাড়িটা একটা মানুষকে ধাক্কা দেয়। সেই গাড়িটা ধাক্কা খেয়ে মানুষটা অজ্ঞান হয়ে পড়েছিল। সে মানুষটিকে, সে হচ্ছে থর। যদিও আমি ভুল বললাম, সে আসলে মানুষ না, তবে আপাতত পৃথিবীতে একটা মানুষ। তবে থর আকাশ থেকে পৃথিবীতে কিভাবে এসে পড়লো, তার জন্য আমাদের জানতে হবে যে আসলে কি হয়েছিল। সময়টা ছিল বহুদিন আগের, অর্থাৎ 965 AD। স্থানটা ছিল নরওয়ের স্টোনসবার, এবং মানুষরা তখন প্রথম বিশ্বাস করেছিল যে এই পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে। আর সেই সময় একটি ভিন্ন গ্রহের প্রাণীরা সেখানে হামলা করে দেয়। তাদের বলা হয় ফ্রস্ট জায়েন্ট। তারা ইউটেনহাইন নামক একটি গ্রহের বাসিন্দা। তাদের হাতে ছিল একটা ক্যাসকেট, মানে একটা কিউব, যেটির মাধ্যমে তারা সেই সম্পূর্ণ স্থানটিকে বরফে জমিয়ে দিতে থাকে। মানে পাতি কথা বলতে গেলে তারা পৃথিবীর উপর আক্রমণ করেছে। তবে আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য অ্যাসগার্ডিয়ানরা সেখানে চলে আসে, এবং তাদের সাথে সেই ফ্রস্ট জায়েন্টদের লড়াই হয়। এবং সেই যুদ্ধের শেষে ফ্রস্ট জায়েন্টরা হেরে যায়, এবং তাদের সে শক্তির সবথেকে বড় উৎস, অর্থাৎ সেই কিউবটি অ্যাসগার্ডিয়ানরা নিয়ে নেয় এবং তাদের নিজেদের স্থানে আসে। তো তাদের নিজেদের স্থান কোথায়, সেটা হচ্ছে অ্যাসগার্ড। সেখানকার রাজা হচ্ছে ওডিন। গল্পে দেখানো হয়েছে যে ইউনিভার্সে মোট 9টি রাজত্ব রয়েছে, যেটাকে তারা 9 রিয়ামস বলে। আর এদের মধ্যে একটা অ্যাসগার্ড, আরেকটা ইউটেনহাইন, অর্থাৎ যেখানে সেই ফ্রস্ট জায়েন্টরা থাকে, একটা হচ্ছে মিডগার্ড, যেটাকে আমরা পৃথিবী বলি, এবং এরকম আরও অনেক কিছু, যেগুলো সম্পর্কে আমরা ভবিষ্যতে জানতে পারবো। আমরা ওডিনকে দেখতে পাই, এবং তার সাথে রয়েছে তার 2 পুত্র, অর্থাৎ থর এবং লোকি, যাদের ওডিন সেই অ্যাসগার্ডের সম্পূর্ণ ইতিহাসটি বলে, এবং এটাও জানায় যে ওডিনের পরে তার সেই 2 সন্তানের মধ্যে থেকে যে কোনো একজনই পারবে সেই রাজত্বের দায়িত্ব নিতে। তাদের সামনেই ছিল সেই ক্যাসকেটটি, যেটাকে তারা ফ্রস্ট জায়েন্টদের থেকে নিয়ে নিয়েছিল, এবং সেটাকে যত্ন করে ওডিন ভল্টের মধ্যে রাখা হয়েছিল। তো ওডিন ভল্ট মানে হচ্ছে গোটা বিশ্বের ব্রহ্মাণ্ডের সবথেকে বিস্ময়কর এবং আশ্চর্যজনক কিছু জিনিস, যেগুলোকে সে ওডিন ভল্টের মধ্যে সাজিয়ে রেখেছে। তারপর বহু বছর পর আমরা থরকে দেখতে পারি। সে যথেষ্ট বড় হয়েছে, এবং সেই দিনটা ছিল একটু স্পেশাল, কারণ সেই দিনে ওডিন তার পুত্র থরকে রাজা হিসেবে ঘোষিত করবে। একটি চমৎকার মুহূর্ত। তবে সেই খুশির মুহূর্তে সেই স্থানে ফ্রস্ট জায়েন্টরা হামলা করে দেয়। আসলে তারা তাদের সেই ক্যাসকেটটি চুরি করতে এসেছিল, তবে সেটিকে পাহারা দিচ্ছিল একটি রোবট বা একটি অটোমেটন, যার নাম হচ্ছে ডিস্ট্রয়ার। সেই ফ্রস্ট জায়েন্টদের হত্যা করে দেয়। ওডিন খুবই চিন্তিত যে সেই ফ্রস্ট জায়েন্টরা সেখানে আসলো কি করে। অন্যদিকে থরের মাথায় তো আগুন জ্বলছে। তারা সেই ফ্রস্ট জায়েন্টদের শিক্ষা দিতে চায় যেন তারা অ্যাসগার্ডে দ্বিতীয়বার আসার আগে ভাবে। তবে ওডিন সে শান্তি চায়। তবে থর তো তার কথা শুনে না। তাই ওডিন তাকে জানায় যে সে এখনো রাজা হয়নি, তাই তার ইচ্ছার মতো কিছুই হবে না। স্বাভাবিকভাবে থরের মনটা খারাপ, কারণ সেই দিনটা ছিল একটি শুভ দিন, যেদিন সে রাজাতে পরিণত হতো। আর স্বাভাবিকভাবে লোকি তখন থরের মাথা খেতে থাকে, মানে তাকে উস্কানি দেয়, যেটা সে সবসময় করে। এবং থরের মাথায় তখন আইডিয়া আসে যে সে ইউটেনহাইনে গিয়ে ফ্রস্ট জায়েন্টদের উপর হামলা করবে, অবশ্য লুকিয়ে লুকিয়ে, যাতে ওডিন সেই খবরটা না পায়। তবে থর তো একা যাবে না, সে তার 4 বন্ধুকে নিয়ে যাবে, অর্থাৎ সিভ, ব্রস্টার, ফান্ডেল এবং হোবল, এবং তাদের নিয়ে সে বাইফ্রস্ট ব্রিজের উপর উপস্থিত হয়, যেটিকে পাহারা দিচ্ছিল আরেকজন, যার নাম হচ্ছে হ্যামডাল। হ্যামডাল হচ্ছে প্রচণ্ড শক্তিশালী একটি চরিত্র। এই 9 রিয়ালসের কোথায় কি হচ্ছে সব কিছু দেখতে পারে। সে লোকিকে দেখে সন্দেহ করে। সে এটাও জানায় যে আজ পর্যন্ত কারো সাহস হয়নি তার চোখের নজর এড়িয়ে সেই অ্যাসগার্ডে প্রবেশ করা। তবে সেই ফ্রস্ট জায়েন্টগুলো কিভাবে সেখানে আসলো কিভাবে। যাই হোক, থর তখন হ্যামডেলকে বলে সেই বাইফ্রস্টটি ওপেন করতে, কারণ তারা ইউটেনহাইন নামক সেই প্ল্যানেটটিতে যাবে। সেই বাইফ্রস্টটিতে একটি পোর্টাল ওপেন হয়, যার মাধ্যমে 9 রিয়ালস যে কোনো গ্রহে একেবারে কম সময়ে ট্রাভেল করতে পারে। আর এটাকে আমরা ওয়ার্ম হোল বলি, যেটি আমরা হলিউড এর বিভিন্ন সিনেমাতে দেখেছি, যার মাধ্যমে নির্দিষ্ট একটি ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্স এ খুব কম সময়ে ট্রাভেল করা সম্ভব। এবং থর এবং তার টিম মিলে সেই
ইউটেনহাইম নামক গ্রহে গিয়ে পৌঁছায়। প্রথমে তারা লক্ষ্য করে সেই সম্পূর্ণ গ্রহটি পুরো ফাঁকা, তবে তার কিছুক্ষণ পরেই তারা সেই ফ্রস্ট জায়ান্টদের যে লিডার আছে যার নাম হচ্ছে লোফি তার সাথে দেখা হয়। থর স্বাভাবিকভাবেই তাকে ভয় দেখাতে থাকে, মানে তাকে থ্রেট করতে থাকে। তবে লোকি এবং অন্যরা বুঝে যায় যে এই কাজটা করাটা একেবারে বুদ্ধিমানের কাজ নয়, কারণ সেখানে ফ্রস্ট জায়ান্টদের সংখ্যা অনেক বেশি ছিল। স্বাভাবিকভাবেই সেখানে থর চলে যাচ্ছিল। তবে লোফি তখন থরকে একটা টিপ্পনি মেরে কথা বলে, আর ব্যাস শুরু হয় সেখানে মারপিট। দেখা যাচ্ছিল সেই ফ্রস্ট জায়ান্টগুলো অ্যাসগার্ডিয়ানদের সাথে লড়ে পারছিল না। ইভেন থর সেখানে মিউনির অর্থাৎ তার সেই হাতুড়ির সাহায্যে সে ফ্রস্ট জায়ান্টদের উত্তম মধ্যম দিচ্ছিল। তবে সেখানে থরের বন্ধু অর্থাৎ ভ্রস্টার করে যে ফ্রস্ট জায়ান্টগুলো যখন তাদের স্পর্শ করে তার ফলে তার হাতটি জ্বলে যাচ্ছিল। একই সাথে আমরা সেখানে লোকির কিছু ম্যাজিকের পাওয়ার দেখতে পারি, অর্থাৎ তার ইলুশন। তবে একটি ফ্রস্ট জায়ান্ট যখন লোকিকে স্পর্শ করে আমরা দেখতে পারি কোনো ক্ষতিই হয় না। ব্যাপারটা অদ্ভুত। তবে যাই হোক, সেখানে অনেক মারপিট হওয়ার পর ফাইনালি সেখানে ফ্রস্ট জায়ান্টগুলো থর এবং তার টিমকে ঘিরে ধরে এবং তারা সম্পূর্ণভাবে ফেঁসেই গিয়েছিল। তবে সঠিক সময়ে সেখানে ওডিন চলে আসে বিখ্যাত ঘোড়ায় করে। ওডিন তখন লোফিকে জানায় থরের বয়সটা অনেক কম, সে কারণে সে এরকম পাগলামো করছে, তাকে যেন মাফ করে দেয়। আসলে তাদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল, তবে থর এই পাগলামোর কারণে সেই শান্তি চুক্তি শেষ এবং সঠিক সময়ে ওডিন সেই বাইফ্রস্টের মাধ্যমে সবাইকে নিয়ে অ্যাসগার্ডে ফিরে আসে। অ্যাসগার্ডে ফিরে আসার পর সেখানে থর এবং ওডিনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। আসলে থর সেই ফ্রস্ট জায়ান্টদের সাথে লড়াই করতে চায়, অন্যদিকে ওডিন চায় শান্তি। থর মনে করতে থাকে যে তার পিতা একজন কমজোর, সে বুড়ো হয়ে গিয়েছে, তার বুদ্ধি শেষ হয়ে গিয়েছে এবং আরও অনেক অপমানজনক কথা ওডিনকে বলে এবং তার ফলে ওডিন রেগে যায় এবং সে থর থেকে তার শক্তিগুলো নিতে থাকে এবং সে থরকে পৃথিবীতে ব্যানিশ করে দেয়, অর্থাৎ সে থরকে পৃথিবীতে পাঠিয়ে দেয় যাতে সে একজন মানুষের মতো জীবনযাপন করে। এবং থরের সেই হাতুড়িটি অর্থাৎ মিউনির কে নিয়ে বলে যে সেই হাতুড়িটি তোলার যোগ্য হবে তার মধ্যে থরের শক্তি চলে আসবে এবং সেই হাতুড়িটিকেও পৃথিবীতে পাঠিয়ে দেয় এবং অ্যাসগার্ড থেকে থর পৃথিবীতে এসে পড়ে। এবং তারপরে এই ঘটনা তো আমরা সবাই জানি, অর্থাৎ ডক্টর জেন ফ্রস্টার, ডক্টর সেলফিক এবং ডার্সি তারা সেই গাড়িটার করে যাচ্ছিল এবং তারা থরকে সেই গাড়িটা দিয়ে ধাক্কা দেয়। কিছু সময় পরে থরের হুঁশ চলে আসে এবং সে চিৎকার করতে থাকে এবং পিতার সাথে কথা বলতে থাকে এবং তার চারপাশের মানুষ দেখেও সে অবাক। আসলে থর নিজেকে সেখানে রাজা মনে করছিল, তবে সেই মানুষগুলো থরের সেই কীর্তি দেখে তো অবাক এবং শেষে ডার্সি নামক সেই মেয়েটি ভয়ে থরের উপর একটি ট্রেজার দিয়ে শ্যুট করে। থর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে তারা তো অবাক যে এই পৃথিবীতে কীভাবে আকাশ থেকে পড়লো। তারপর তারা তাকে হাসপাতালে ভর্তি করে এবং সে সেখানেও তোলপাড় শুরু করে। বাধ্য হয়ে তখন তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়। তবে জেন সেখানে মনে করে যে থর পৃথিবীর বাসিন্দা নয়, সে অন্য কোনো গ্রহের প্রাণী, মানে এলিয়ান। সেখানে আইনস্টাইনের রোজেন ব্রিজ সম্পর্কে কিছু আলোচনা করা হয়, অর্থাৎ ওয়ার্ম হোল যেটা থিওরি, সেটা আমরা বহু হলিউড সিনেমাতে দেখেছি এবং ভিডিও গেমে দেখেছি। জেন মনে করে এই পৃথিবীর মতো অনেক দুনিয়া রয়েছে যেখানে হয়তো প্রাণের অস্তিত্ব রয়েছে, হয়তো মানুষেরা সেটা এখনো আবিষ্কার করেনি, হয়তো থর সেখান থেকেই এসেছে এবং তাদের কাছে ছবিও রয়েছে যে সেই ঝড়টির মধ্যে থেকে থর মাটিতে এসে পড়েছিল এবং এই সব কিছুর উত্তরটা একমাত্র থরই দিতে পারবে। সেই কারণে তারা থরকে উদ্ধার করতে হাসপাতালে যায়। তবে হাসপাতাল থেকে থর অলরেডি পালিয়েছে এবং যখন তারা হতাশ হয়ে চলেই আসতে ধরে তখন তারা আবার থরকে ধাক্কা দেয়। ওদিকে থরের সেই হাতুড়িটি নিউ মেক্সিকোর একটি খোলা স্থানে গিয়ে পৌঁছেছে এবং সেটি একটি পাহাড়ি এলাকা এবং সেখানে একটি মানুষ হাতুড়িটি লক্ষ্য করে এবং তোলার চেষ্টা করে। তবে অবশ্যই সে পারে না এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে এক প্রকার মেলা বসেছে। প্রত্যেকটা মানুষ সেখানে হাতুড়িটি তোলার চেষ্টা করে, ইভেন একটি মানুষ গাড়ির মাধ্যমে সেই হাতুড়িটি তোলার চেষ্টা করে, তবু সে ব্যর্থ হয়। তবে সেই স্থানে একজন কালো কোট পরা একটা মানুষ উপস্থিত হয় যার নাম হচ্ছে এজেন্ট শিল্ড কস্টন, যে শিল্ডের একজন এজেন্ট। এবং এই সিনটাই আমরা আয়রন ম্যান এর পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম এবং শিল্ড কি এই সম্পর্কে আমরা পরে জানতে পারবো। অন্যদিকে আমরা অ্যাসগার্ডের কিছু সিন দেখতে পাই। থরের সেই বন্ধুরা মিলে আলোচনা করছে। ভস্টারের হাতে একটি ক্ষত দেখা যায় কারণ তার একটা ফ্রস্ট জায়ান্ট টাচ করেছিল, তবে লোকি তার কিন্তু কোনো সমস্যা হয়নি। কি এটাও জানায় যে তারা যে ইউটেনহাইম নামক প্ল্যানেটটাতে গিয়েছিল সেখানে খবরটা ওডিনকে কিন্তু সেই নিজেই দিয়েছে এবং লোকি মনে করে যে তার জন্যই থর এবং বাকি লোকেরা এখনও বেঁচে আছে। তবে অন্যরা কিন্তু লোকিকে একেবারেই বিশ্বাস করে না। তারা জানে যে লোকি ছোটোখাটো বদমাইশি করে, তবে তাদের মধ্যে এটাও সন্দেহ হয় যে ফ্রস্ট জায়ান্টগুলোই অ্যাসগার্ডে প্রবেশ করলো কীভাবে। এমন তো হতে পারে যে তাদের লোকি আসতে সাহায্য করেছে। পরের মুহূর্তে আমরা লোকিকে দেখতে পারি সেই ওডিন ভল্ট এর মধ্যে গিয়ে সেই ক্যাসকারটি নিয়ে তোলার চেষ্টা করছে, অর্থাৎ সেই ফ্রস্ট জায়ান্টদের অস্ত্র। তবে সেই সময় ওডিন সেখানে চলে আসে
এবং তাকে আটকে দেয়। এবং আমরা দেখতে পারি লোকির মুখটা তখন অনেকটাই সেই ফ্রস্ট জায়ান্টের মতো হয়ে গিয়েছে। লোকি তখন জিজ্ঞাসা করে যে সে কি আসলে ওডিনের পুত্র? আর তখনই আমরা জানতে পারি যে সেই অ্যাসগার্ডিয়ান এবং ফ্রস্ট জায়ান্টের যুদ্ধের শেষে ওডিন সেই ফ্রস্ট জায়ান্টের থেকে শুধু ক্যাসকেটটাই নয়, বরং আরও একটা জিনিস এনেছে, আর সেটি হচ্ছে লোকি। লোকিকে তখন অসহায় বাচ্চার মতো দেখে সে নিজের সাথে নিয়ে আসে এবং নিজের পুত্রের মতো বড় করে। তবে তার আসল পিতা হচ্ছে সেই ফ্রস্ট জায়ান্টের লিডার, সেই লোফি। এই কারণেই তো লোকিকে তখন একটা ফ্রস্ট জায়ান্ট টাচ করাতেও তার কোনো সমস্যা হয়নি। তবে লোকি জানতে চায় ওডিন কেন তাকে অ্যাসগার্ডে এনেছে। তখন ওডিন সহজ ভাষায় সত্যি কথাটা জানায় যে সে এই যুদ্ধটাকে থামাতে চেয়েছিল। যখন লোকি বড় হতো তখন সেই ফ্রস্ট জায়ান্ট এবং অ্যাসগার্ডের মধ্যে যে যুদ্ধটি রয়েছে সেটিকে থামিয়ে দিত, হয়তো তাদের মধ্যে একটি শান্তি তৈরি হতো। অন্যদিকে লোকি তার পিতার উপর চেঁচামেচি করতে থাকে। সে ওডিনকে জানায় যে সে তার আরেক পুত্র অর্থাৎ থরকে বেশি ভালোবাসে। তাকে সে রাজগদিতে বসিয়েছে কারণ লোকি একটা ফ্রস্ট জায়ান্ট এর পুত্র। আর এই সব কথা শুনে ওডিন প্রচণ্ড কষ্ট পায় এবং সে সাডেনলি অজ্ঞান হয়ে যায়, মানে সে এক প্রকার ডিপ স্লিপ এর মধ্যে চলে যায়। তো কি হবে এরপরে? ওডিন কি তার ঘুম থেকে উঠতে পারবে? লোকি কি এত প্রেশার নিতে না পেরে শেষ পর্যন্ত ভিলেইন হয়ে যাবে? অন্যদিকে থরের কি হবে? সে কি তার রাজ্যকে বাঁচাতে সক্ষম হবে? তো আমরা এসব জানতে পারবো এই ভিডিওর সেকেন্ড পার্টে। তো সেকেন্ড পার্ট দেখতে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আপনার একটি ক্লিক আমাদের জন্য অনেক কিছু। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।